আগাম ৯ অক্টোবরেই আওয়ামী লীগের সম্মেলন হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সকালে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সড়কে দুর্ঘটনা এড়াতে সবাইকে নিয়ম মানতে মানসিকতার পরিবর্তনের জোর দেন সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী। অভিযানে আইন না মানায় ৪২টি মামলা, ৩ জনের ১ মাসের জেল ও ৯৮,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের দাবি অবান্তর এবং এর কোনো যৌক্তিকতা নেই। এখন বিরোধী দলের ভাষায় কথা বলবে সেটা ভিন্ন কথা, কিন্তু নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো প্রকার বিতর্ক নেই এবং প্রশ্ন করার মতো কোনো বিষয় এখনো আন্তর্জাতিক বিশ্ব থেকে আমরা পাইনি। কাজেই নির্বাচন নিয়ে যারা আজকে অভিযোগ তোলেন তারা নির্বাচনে হেরে গেছেন বলে হেরে যাওয়ার বেদনা থেকে এসব অভিযোগ, এসব প্রশ্ন তুলছেন, কারণ তাদের অভিযোগ ধোপে টেকে না। ফেব্রুয়ারির মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল করার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বেলা 12:30টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সারা দেশে ভূমি অফিসগুলো ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া বিভিন্ন পয়েন্টে ভয়েস রেকর্ডিংয়েরও সুযোগ রাখা হবে। সততার কোনো বিকল্প নেই জানিয়ে মন্ত্রী সব সময় দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে অটুট থাকবেন বলে অঙ্গীকার করেন। আগামী ৫ বছরের মধ্যে ভূমি মন্ত্রণালয়কে ভালো অবস্থানে নিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ভূমিমন্ত্রী। আমাদের জবাবদিহিতা আছে। আমরা সরকারের মন্ত্রী। জবাবদিহিতা কার কাছে? আমার জবাবদিহিতা জনগণের কাছে। আমার মন্ত্রণালয়ে যারা আছেন টপ টু বটম সবার সম্পত্তির হিসাব আমি ফেব্রুয়ারির লাস্ট ডেট 28 ফেব্রুয়ারি 27 ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। এখন এখান থেকে বসে আমি সিদ্ধান্ত দিলাম, জাস্ট আমি রিটার্ন ঢাকা গিয়ে এটা মন্ত্রণালয়ে গিয়ে আমি জাস্ট অফিস অর্ডারটা করে দিব। পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িক কোনো বিষয় যাতে অন্তর্ভুক্ত না হয় সেই ব্যাপারে সতর্ক রয়েছে সরকার। সকালে চট্টগ্রাম নগরীর নিজ বাসায় সাংবাদিকদের কথা বলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। মেয়েদের স্কুলে না পাঠানোর বিষয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফির বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। পড়াশোনার মধ্যে যদি সাম্প্রদায়িকীকরণ করা হয়, দীর্ঘমেয়াদে না শুধু ইমিডিয়েট ফিউচারে আমাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। এটা আমরা সকলেই বিশ্বাস করি। যারা এটার সাথে জড়িত ছিলেন এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সতর্ক থাকবো প্রথম থেকেই। যিনি এই মন্তব্যটা করেছেন তিনি তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন বা শিক্ষা ব্যবস্থাপনা পরিচালনা বা এই ধরনের শিক্ষা খাতে কোনো নির্বাহী দায়িত্বে তিনি নেই। তিনি একজন দেশের নাগরিক হিসেবে সেই ধরনের তার নিজের একটা বিশ্লেষণ সেটা দিয়েছেন। সেটা আমাদের রাষ্ট্রীয় নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। পোশাক শ্রমিকদের অসন্তোষের নেপথ্যেও থাকলে খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে রাজধানীর মিরপুর কলেজে তৃতীয় লিঙ্গের দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে একথা বলেন তিনি। ঢাকা মহানগরীতে 750-এর উপরে গার্মেন্টস আছে। শুধু আজকে মিরপুরে 2টো গার্মেন্টসে এইভাবে রাস্তা অবরোধ করেছে। তা আমরা এটা খতিয়ে দেখছি যে এটার পিছনে কোনো গোষ্ঠীর বা কোনো ব্যক্তির হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের উস্কানি দেওয়া হচ্ছে কিনা, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জনদুর্ভোগ কেন করা হচ্ছে। ইতিমধ্যে আমরা আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাকে এই ধরনের নির্দেশ দিয়েছি এটা খতিয়ে দেখার জন্য। পরীক্ষিত রাজনীতিক ছাড়াও একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে চান বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার ইচ্ছার কথা নিজেরাই বিভিন্নভাবে জানান দিচ্ছেন, তুলে ধরছেন দলের জন্য তাদের নানা অবদানের কথা। আমাকে টেনে হেসড়ে কুকুরের মতো গাড়িতে তুলতেছে, তখন আমার মা দেখে স্ট্রোক করে মারা গেছে। 2004 সালে বিএনপি জামাত জোটের আমলে রাজপথের আন্দোলনে পুলিশের হাতে বারবার নির্যাতন ছাড়াও কারাবরণ করেন রাজিয়া মুস্তফা। এমনকি 1/11-এর সময় কারারুদ্ধ নেত্রীকে দেখতে প্রতিটা দিনই ছুটে গিয়েছিলেন সাব জেলে। কন্টিনিউ 11 মাস 13 দিন আমার জীবনযাপন সাব জেলে। আসলে আমাদের চাওয়া পাওয়ার ছিল শুধু নেত্রীর মুক্তি। জননেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে আমরা একটা কর্মী হয়েও থাকবো না, আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
রাজনীতিতে কনিষ্ঠ হলেও শারমিন সুলতানা লিলি চান তরুণ হিসেবে একাদশ সংসদে জায়গা করে নিতে। আন্তর্জাতিকভাবে এই 21শে আগস্টের তদন্ত করার জন্য আমরা মানববন্ধন করি, মিছিল করি, বিক্ষোভ মিছিল করি। এরপরে 2007 সালে 16 জুলাই যখন নেত্রীকে কারারুদ্ধ করেন, অনেক নেতারাই যখন সামনে থেকে আন্দোলন করতে পারেনি, আমরা কিন্তু সেই সময় আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমরা চাইতেই পারি এরকম শেখ হাসিনা তরুণদের এগিয়ে দিবেন। রাজনীতিতে চেনামুখ না হলেও সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান সাতক্ষীরার চৌধুরী নূরজাহান মঞ্জুর ও কক্সবাজারের লুৎফুন্নাহার বাপ্পি। তাদের দাবি, নারীদের সংগঠিত করা ছাড়াও অনেক দিন থেকেই সমাজসেবা করছেন, এজন্য দল তাদের মূল্যায়ন করবে। আমার স্বামী তখন এসপি ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওনাকে সাতক্ষীরায় পোস্টিং করা হয়। সাতক্ষীরা মিনি পাকিস্তান, সাতক্ষীরাতে কিছু করা যাবে না, মহিলাদের অবস্থান ঘরের ভেতরে, এইসব জিনিস থেকে আমি তাদেরকে বের করে আনার চেষ্টা করি। তৃণমূলের উপযুক্ত পরিশ্রমী নেত্রীদেরকে যদি মূল্যায়ন করা হয় এবং আমাকে যদি মূল্যায়ন করা হয়, আমি প্রতিটা ওয়ার্ডে গিয়ে আমি তাদের নারী ক্ষমতায়নের জন্য কাজ করে যাব। এবার সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে 43টি আওয়ামী লীগ, জাতীয় পার্টি 4টি, জাতীয় ঐক্যফ্রন্ট 1টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে 2টি আসন পাবে। চলতি সপ্তাহে সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত করতে তফসিল দেবে নির্বাচন কমিশন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। সাতক্ষীরা থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন আওয়ামী লীগের নেত্রীরা। এরই মধ্যে ডজন খানেক প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন। তবে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, গত সংসদে সাতক্ষীরা থেকে 2 নারীকে সংসদ সদস্য করায় এবার প্রতিযোগিতা আরও বেড়েছে। দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রিফাত আমিন। এছাড়াও সংসদ সদস্য ছিলেন সাতক্ষীরার কাজী রোজি। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এবার মনোনয়ন চান প্রায় ডজন খানেক প্রার্থী। উঠান বৈঠক ছাড়াও নানা রকম আশ্বাস ও প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগের একাধিক নেত্রী। আমাকে যদি দল সিদ্ধান্ত নেয়, যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, আমি চেষ্টা করব সাধারণ মানুষের পাশে থাকার, সেই সাথে সাথে বর্তমান সরকারের এজেন্ডা অনুযায়ী, যে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আমরা সেই কার্যক্রমগুলো করার আমি অন্ততপক্ষে চেষ্টা করব ইনশাআল্লাহ। 312 যে সংরক্ষিত আসন, এই আসনের নারীদের ক্ষমতায়ন, নারীদেরকে বিকশিত করা, সর্বোপরি নারী জাগরণ সৃষ্টি করা, আমি সেটিই করব। আমি সাতক্ষীরার উন্নয়নের সঙ্গে থাকতে চাই। সর্বাবস্থায় আমাদের পরিবেশ থেকে শুরু করে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে সর্বক্ষেত্রে উন্নয়ন যেন ঘটে, সেইটাই আমার চিন্তা। তবে রাজনীতিতে নারীর আশানুরূপ অংশগ্রহণ না থাকায় এখনো তেমন কোনো প্রভাব পড়েনি বলে মনে করেন জেলা আওয়ামী লীগের নেতারা। দল থেকে একটি মনোনয়ন হবে, দলের মনোনয়ন অনেকেই চাইতে পারেন। এখানে সর্বোচ্চ ফোরাম জননেত্রী শেখ হাসিনা, তিনি দেশ ও সমাজের জন্য কাজ করতে পারবেন এমন নেতৃত্ব তিনি অবশ্যই বেছে দেবেন বলে আমি বিশ্বাস করি। দশম জাতীয় সংসদে সাতক্ষীরা থেকে সংরক্ষিত নারী আসনে 2 জন নির্বাচিত হওয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার রাজনীতিতে নারীদের ওপর প্রভাব ফেলেছে। ডিবিসি নিউজ ডেস্ক। সানজি স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরও যা থাকছে। 2017 সালের তুলনায় 2018-তে জীবনযাত্রার ব্যয় কমেছে, ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের গবেষণা। চলতি মাসে রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সংলাপে বসবে জাতীয় ঐক্যফ্রন্ট। গেল নির্বাচনের অনিয়ম ছাড়াও সংলাপের মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করা হবে। ফ্রন্ট নেতাদের দাবি, সংলাপের মধ্য দিয়ে জোরে সোরে পুনর্নির্বাচনের দাবি আবারও তোলা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবি হয় জাতীয় ঐক্যফ্রন্টের প্রতীক ধানের শীষের। নির্বাচনের পরই কারচুপির অভিযোগ এনে এই ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি তোলে রাজনৈতিক জোটটি। ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় অনিয়ম ও কারচুপির বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত মামলা করার পাশাপাশি নির্বাচন নিয়ে আয়োজন করা হবে দেশব্যাপী জাতীয় সংলাপ। ঐক্যফ্রন্টের অন্যতম নেতা সুব্রত চৌধুরী জানালেন, সংলাপ হচ্ছে জানুয়ারিতেই। এবং সরকার যে সাথে একটা প্রতারণা করলো, সেই বিষয়টা আমরা আরো সংঘবদ্ধভাবে উন্মোচন করতে চাই। আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা এই সংলাপের আয়োজন করছি, তো দেখি কোথায় হলটল পাওয়া যায়। সংলাপ কোন আদলে হবে তা খোলাসা করলেন জাতীয় ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা।
বিভিন্ন রাজনৈতিক দলের বাম নেতৃবৃন্দ, এমনকি আমরা ইসলামিক যারা আছেন তাদেরকেও, যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও ডাকার কথা, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী, নারী নেতৃবৃন্দ, তাদের আমরা সবাইকে ডেকে পাবলিকলি আলাপ করতে চাই। সংলাপে আওয়ামী লীগ থাকবে কিনা প্রশ্ন রাখা হয় ডাক্তার জাফরুল্লাহর কাছে। খালি একমাত্র আওয়ামী লীগই তো বাংলাদেশ না, ক্ষমতাসীন এক ব্যক্তিই বাংলাদেশ না। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ব্যর্থতা ঢাকতেই জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপ করতে চাইছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনের 10 দিন আগে যারা হাত পা গুটিয়ে ঘরে বসে থাকে তাদের পক্ষে কি নির্বাচনে জয়লাভ করা সম্ভব? নির্বাচনে তাদের ব্যর্থতা ঢাকার জন্য তারা এই সংলাপের কথা বলছেন, যাতে জনগণের চোখ অন্যদিকে ফেরানো যায়। 2017 সালের তুলনায় 2018-তে জীবনযাত্রার ব্যয় কমেছে। 2018-তে জীবনযাত্রার ব্যয় বেড়েছে 6%, যা আগের বছরের তুলনায় 2.5% কম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে একথা জানান ভোক্তা অধিকার রক্ষার সংগঠন ক্যাব। রাজধানীর 15টি খুচরা বাজার, 114টি খাদ্যপণ্য, 22টি নিত্য ব্যবহার্য সামগ্রী এবং 14টি সেবার দামের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য উঠে এসেছে। তবে জীবনযাত্রার ব্যয় নির্ধারণে শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত খরচ বিবেচনা করা হয়নি। ক্যাবের হিসেবে 2018-তে সব ধরনের চালের গড় দাম বেড়েছে 8.91%, 5.5% বেড়েছে 2 রুমের বাসা ভাড়া, সেই সাথে বেড়েছে সাবান, মাছ, চা পাতা, তরল দুধ, মুরগি ও ডিমের দাম। তবে কমেছে ডাল, লবণ, চিনি, কাঁচামরিচ ও দেশি রসুনের দাম। এই সময় জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় গঠনের সুপারিশ করেন ক্যাব সভাপতি গোলাম রহমান। প্রান্তিক নারী ও শিশুদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ইনার হুইল ডিস্ট্রিক্ট 345 বাংলাদেশ এর আয়োজনে দিনব্যাপী মেলা চলছে রাজধানীর গুলশান লেডিস ক্লাবে। 1979 সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। আন্তর্জাতিক সংগঠন ইনার হুইলের সাথে মিল রেখে এই বছর 12 জানুয়ারি কেক কেটে দিবসটির উদ্বোধন করেন সংগঠনটির নেতারা। ইনার হুইল ডে উপলক্ষে আয়োজিত দিনব্যাপী মেলায় অংশ নেন বিভিন্ন শ্রেণীর নারী উদ্যোক্তারা। যে কোনো সময়ে যে কোনো একটা ডিজাস্টার হোক, হঠাৎ করে আসে, সেখানেও আমরা করি। হঠাৎ একটা বন্যা হলো, হঠাৎ করে একটা আর্থকুয়েক হলো, আমরা সেখানে দেশে বিদেশে সবখানে আমরা সাহায্য পাঠাই। নারীরা শুধু ঘরেই থাকে না, নারীরা বাইরেও কাজ করতে চায়, নারীরা সমাজের জন্য কিছু করতে চায়, নারীরা দেশের জন্য কিছু করতে চায়। পিছায় না থাকে, তাদেরকে আমরা আগায় আনতে চাই। এটাই হলো এই ক্লাবের মূল উদ্দেশ্য। নোয়াখালী জেলা সদরে এক কিশোরীকে হত্যার ঘটনায় তার স্বামী শেখ সেলিমকে আটক করেছে পুলিশ। ঘটনার 2 দিন পর শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের চাটগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার মধ্যরাতে নোয়াখালী সদর উপজেলার পূর্ব সুল্লুকিয়া গ্রামের জহিরুল হকের মেয়ে পারভিন আক্তার ফাহিমাকে বাড়ির পাশে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় তার স্বামী শেখ সেলিম। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে 2 ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে প্রায় 50 লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সকালে টেকনাফের হিনলা ইউনিয়নের মইনুদ্দিন মেমোরিয়াল কলেজের পাশ থেকে মরদেহ 2টি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অন্যদিকে বিজিবি বলেছে, ভোরে একই ইউনিয়নের আনোয়ার প্রজেক্ট এলাকার পয়েন্ট দিয়ে নাফ নদী পার হয়ে অনুপ্রবেশ করছিল মিয়ানমারের 2 ব্যক্তি। পরে তাদের থামতে বলা হলেও দৌড়ে পালিয়ে যায় তারা। এ সময় সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয়রাও ধারণা করেছে, ইয়াবা পাচারের জন্য অনুপ্রবেশের সময় বিজিবির ছোড়া গুলিতে আহত হয়ে থাকতে পারে ওই 2 ব্যক্তি। সিটি কর্পোরেশনের অর্থায়নে রাজশাহীর পদ্মাপাড়ে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় লালন শাহ পার্ক। পরে আরও 36 লাখ টাকা ব্যয় করে পার্কটির সংরক্ষণের ব্যবস্থা করা হয়। তারপরও দখল, বখাটে আর মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয়েছে পার্কটি। প্রথমবার মেয়র হয়ে 2013 সালে নগরীর পাঠানপাড়ায় 1.5 কোটি টাকায় দৃষ্টিনন্দন লালন শাহ পার্ক নির্মাণ করেন রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। পার্কটির সুরক্ষায় 2015 সালে
আরও ৩৬ লাখ টাকা ব্যয় করা হয়, কিন্তু আজও দখলদার মুক্ত হয়নি পার্কটি। এরই মধ্যে পার্কের ভিতরে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, গরুর খামার ও বস্তি। অযত্নে নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী, উপরন্তু আছে বখাটেদের উৎপাত। পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তাটা আমরা পাচ্ছি না। গরুর কিছু পাল দেখতে পাই, কিছু বস্তি দেখতে পাই, সেখান থেকে দুর্গন্ধ আসে। এগুলো দখল মুক্ত হইলে আসলে অনেক সুন্দর লাগবে। উচ্ছেদ তো দূরের কথা, পার্কের জমি স্থায়ীভাবে লিজ নিয়ে গরুর খামার করার সুযোগ চান দখলদাররা। আমাদেরকে যদি স্থায়ীভাবে ওনারা করে দেয় তাহলে আমরা এটা হয়তো পাকা করে নিব, ভবিষ্যতে আমরা খামারের মতন করে নিব। সরকার তো আমাদেরকে আমরা ঘর ঘরে চাকরি দিচ্ছে না, আমরা এইভাবে করে খাই। যদি আমাদেরকে ভেঙে চুরে তুলে দেয়, পুলিশ দারোগা আইনে কি হুমকি দিয়ে তুলে দেয়, আমরা কোথায় যাব বলে? কর্তৃপক্ষ জানিয়েছে দখলমুক্ত করে শিগগিরই পার্কটি চালু করার সিদ্ধান্ত হয়েছে। অতি শীঘ্র যে গরুর খামার থেকে শুরু করে যারা যারা এভাবে বেদখল করে আছে এগুলো উচ্ছেদ হবে এবং এই পার্কটি রাজশাহী মহানগরের আপামর জনগণের জন্য একটু উন্মুক্ত হবে। বিনোদন প্রেমীরা বলছেন লালনশাহ পার্কের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হলে এখানকার সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি বেড়াতে আসা মানুষ পাবেন বাড়তি নিরাপত্তা। আর দখলদাররা বলছেন তাদের উচ্ছেদ করা হলেও যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। সানজি স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরও যা থাকছে। যুক্তরাষ্ট্রের চলমান আংশিক অচল অবস্থা ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। অর্থনৈতিক সংকটে অন্তত ৮ লাখ সরকারি কর্মী। ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাতে রাজধানীর শেরেবাংলা নগর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নীলা পারভীন। নীলা, দুটি ব্যাপার জানতে চাই। এবারের বাণিজ্য মেলায় দর্শনার্থীদের জন্য কি কি চমক থাকছে এবং ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? শম্পা, প্রথমেই বলে রাখতে চাই যে আজকে ছুটির দিন এবং ছুটির দিন হওয়ায় সকাল থেকেই বেশ জমজমাট ভিড় ছিল। এখন দুপুর টাইম হওয়াতে দুপুর সময় মধ্যাহ্নভোজের যে খাবারের আয়োজন এবং নামাজের আয়োজন পরে আপনাকে একটু দেখাতে চাই যে মেলা প্রাঙ্গণের যে মেইন গেটটি, গেটের থেকে যারা আসছেন বেশ জমজমাট একটি ভিড় আপনি মনে হয় দেখতে পাচ্ছেন। তারা আসছেন এবং খুব উৎসাহর মাধ্যমেই তারা কিন্তু মেলা প্রাঙ্গণে আসছেন ক্রেতা দর্শনার্থীরা। আর আপনি যেমনটি বলছিলেন যে এবার কেমন চমক থাকছে দর্শনার্থীদের জন্য এবং যারা ক্রেতা যারা আসছেন, অবশ্যই মেলা প্রাঙ্গণে বেশ সাজানো গোছানো হয়েছে। প্রতিবারের থেকে বিভিন্ন ভাবে এবার মেলা প্রাঙ্গণটি সাজানো হয়েছে। বিশেষ করে মেইন গেটটি প্রতি বছরই কোনো না কোনো উন্নয়নের কেন্দ্রকে আয়োজন করেই হচ্ছে গিয়ে এটি তৈরি করা হয়। গত বছর যেমন পদ্মা সেতুর আলোকে মেইন গেটটি তৈরি করা হয়েছিল, এবছর ঠিক মেট্রো রেলের আয়োজনে মেইন গেটটি তৈরি করা হয়েছে। এটি যেমন একটি চমক থাকছে এবং থাকছে মেলা কেন্দ্রে যারা আসছেন প্রত্যেকটি স্টলে আপনি দেখতে পাবেন যারা আসছেন ক্রেতা দর্শনার্থীরা তাদেরকে আকৃষ্ট করার জন্য বিশেষ কিছু ছাড়ের অফার রাখা হয়েছে। যেমন আপনি যদি ফার্নিচার শোরুমগুলোতে যান বা হচ্ছে ক্রোকারাইজ আইটেমগুলোতে যান, প্রত্যেকটি শোরুমে প্রত্যেকটি প্যাভিলিয়নে মিনি প্যাভিলিয়ন থেকে শুরু করে যে ইন্টারন্যাশনালগুলো বিদেশি যে প্যাভিলিয়নগুলো বসেছে, প্রায় 52টি প্যাভিলিয়ন বসেছে, সেই প্যাভিলিয়নগুলোতেও কিন্তু বেশ চমক থাকছে। যদি একটি কানের দুলও কেউ কিনে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রায় 5 থেকে 10 টাকা যে মূল্যমান সেটা বলা যায়, সেখানেও 2 টাকা হলেও কিন্তু একটি ছাড় রাখা হয়েছে। কারণ যে পণ্যটি তারা কিনছে যাতে ক্রেতারা আসেন স্টলগুলোতে এবং পণ্যটি দেখেন এবং কিনেন, এই জন্যই তাদেরকে আকর্ষণ রাখার জন্য পণ্যগুলোতে এরকম অফার রাখা হয়েছে। বিক্রেতারা বলছেন যে প্রথম দিকে যারা আসেন তারা একটু ঘুরে ফিরে দেখার জন্য, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্যই কিন্তু এসে থাকেন। আর মেইন বেচা বিক্রিটা শুরু হয়ে থাকে প্রায় 10 দিন পার হবার পরে মেলা প্রাঙ্গণের। তো শম্পা, এই ছিল আমার কাছে মেলা প্রাঙ্গণের খবর। নীলা, ধন্যবাদ আমাদের সাথে সরাসরি যুক্ত হবার জন্য। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে গত 1 বছরে কন্টেইনার হ্যান্ডেলিং এর প্রবৃদ্ধি বাড়লেও এর সক্ষমতা আরও বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। 2018 সালে প্রায় 2.5 লাখ কন্টেইনার ও 1 কোটি টন খোলা পণ্যর বেশি হ্যান্ডেলিং করেছে বন্দরটি। কিন্তু ব্যবসায়ী নেতারা বলছেন সুনির্দিষ্ট পরিকল্পনা করে সক্ষমতা না বাড়ালে থমকে যাবে আমদানি রপ্তানি বাণিজ্য।
2018 সালে চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং হয়েছে 29,03,996 টিউস। 2017 সালে যা ছিল 26,67,000 টিউস। গেল বছরে বন্দরে খোলা পণ্য ওঠানামা করেছে 9.5 কোটি টনেরও বেশি। প্রবৃদ্ধির হিসাবে যা আগের বছরের চেয়ে প্রায় 9% বেশি। বন্দরে আমদানি রপ্তানি বৃদ্ধি পেলেও বাড়েনি সক্ষমতা। এই জায়গা না থাকার কারণে তারা এখন আমদানি শুধু হ্যান্ডেল করছে, রপ্তানি তারা প্রসেসিং করতে পারছে না। এজন্য একমাত্র উপায় হচ্ছে বে টার্মিনাল। ব্যবসায়ী নেতারা জানান, এখন থেকেই প্রস্তুতি না নিলে ভবিষ্যতের চাহিদা মেটাতে হিমশিম খেতে হবে বন্দর কর্তৃপক্ষকে। যে বিজনেস গ্রোথের সাথে আমার সক্ষমতার জায়গাটা নিশ্চিত হলো কিনা, অতটুকু নিশ্চিত হলো কিনা, অ্যাটলিস্ট এই জায়গাটিকে কিন্তু তদারকিতে রাখতে হবে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় বে টার্মিনাল নির্মাণ ও বেশ কয়েকটি প্রকল্পের বাস্তবায়ন সহ সুনির্দিষ্ট পরিকল্পনা সাজিয়েছেন তারা। বিভিন্ন ইয়ার্ড, শেড মেরামত হচ্ছে, রিপেয়ার হচ্ছে এবং নতুন নতুন ইয়ার্ড সংযোজন হচ্ছে। আমাদের ওভারফ্লো ইয়ার্ডটাও আমাদের এবছরের মধ্যে আমরা এই কয়েক মাসের মধ্যে আশা করি এটা হাতে পেয়ে যাব। গেল বছরের নভেম্বরে 2,65,165 টিউস কন্টেনার হ্যান্ডলিং করে কন্টেনার হ্যান্ডলিং এ নতুন রেকর্ড করেছিল বন্দর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসি সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ডিবিসি সংবাদ। এই পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। আগাম 9 অক্টোবরে আওয়ামী লীগের সম্মেলন, জানালেন ওবায়দুল কাদের। ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ ভূমিমন্ত্রীর। রাজনীতিক ছাড়াও সংরক্ষিত আসনে এমপি হতে চান বিভিন্ন পেশার নারী, তুলে ধরছেন নিজেদের অবদান। এবং এ মাসেই বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সংলাপে বসবে ঐক্যফ্রন্ট, তোলা হবে পুনর্নির্বাচনের জোরালো দাবি। ভোলায় এবার সুগন্ধি ব্রি ধান 34-এর ব্যাপক ফলন হয়েছে। ভালো ফলন ও বাজারে ধানের দাম বেশি বলে কৃষক বেশ খুশি। পোকা মাকড়ের আক্রমণ নেই, তাই এই ধান চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। এখানকার সুগন্ধি ধানের চাল রপ্তানি হচ্ছে মালয়েশিয়াতেও। ভোলা সদর, দৌলত খান, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় এবার সুগন্ধি ব্রি ধান 34 চাষ করেছেন 8,000 কৃষক। তাদের ঘর থেকেই পাইকাররা 900 টাকা দরে ধান কিনে নিচ্ছেন। প্রথম দিকে তেমন আগ্রহ না থাকলেও কম খরচে বেশি লাভ আর রোগবালাই কম থাকায় কৃষকদের এখন এই ধান চাষে আগ্রহ বাড়ছে। গত বছরও করছি, তার দাম ভালো পাইছি, এই হিসাবে আমরা এবারও অনেক জমিনে করছি। এবার ফসলও খুব ভালো হয়েছে, পোকামাকড় কম, মার্কেটেও চাহিদা খুব ভালো। এই ধানের গেরানো ভালো, খাইতেও ভালো, দামও বেশি, কোনো পোকামাকড় নাই, আমরা অনেক লাভবান আছি। কালিজিরি ধানটা যেমন ছড়া কমাই, আর এইটার গতনীয় ভালো এবং পোকামাকড়ের আক্রান্ত কম। ভোলার এই সুগন্ধি ধানের চাল মালয়েশিয়া পাঠানো হয় বলে জানালেন পাইকাররা। তো এই ধানটা আমি নিজে আলিমা অটো রাইস মিলের মাধ্যমে আমি এটা মিলিং করি। এই চাউলটা আমি বিদেশে মালয়েশিয়াতে দেওয়ার জন্য একটা প্রসেসিং চলতেছে, আমি সেখানে দেব। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সুগন্ধি ধান চাষের জন্য কৃষকদের বীজ দেওয়ার পাশাপাশি আধুনিক চাষাবাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ধান উৎপাদনের পরে তাদেরকে বাজারে যেতে হয়, এই একটা হ্যাসেল, যাওয়া আসার কষ্ট, পরিবহন সমস্যা। এখানে এত বেশি দাম পাচ্ছে এবং সেটা আবার বায়ার এসে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে, এটা তার জন্য একটা বড় রকম সুবিধা। ডিবিসি নিউজ ডেস্ক। সরকারি হিসেবে বর্তমানে চালের মজুদ গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ থাকলেও চলতি মাসের শুরুতেই কয়েক দফা বেড়েছে চালের দাম। এর প্রভাব পড়েছে রাজধানী সহ সারা দেশে। চালের বাজারের খবর জানাতে কুষ্টিয়া এবং নওগাঁ থেকে যোগ দিচ্ছেন আমাদের সাথে দুই সহকর্মী। প্রথমেই কুষ্টিয়ায় আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন, তার কাছে জানতে চাইব। সাজ্জাদ, চালের মোকামগুলো তো অধিকাংশই আপনাদের জেলাতে, তো চালের মজুদ বেশি থাকার পরও দাম বাড়ার কারণ চাল মালিকরা কি বলছেন? জি শম্পা, আপনি আসলে যেমনটি বলছিলেন, সারা দেশে যে চালের যে যোগান, তার কিন্তু সিংহভাগই কিন্তু যায় এই কুষ্টিয়ার খাজানগর চাল মোকাম থেকে।
যেটা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত কিন্তু চালের বাজার বলা যায় যে মোটামুটি স্বাভাবিকই ছিল। নির্বাচনের পরপরই কিন্তু চালের দামটা বাড়তে থাকে, সেটা প্রথম দিকে 1-2 টাকা এবং সর্বশেষ কিন্তু চালের দাম কেজিতে সর্বোচ্চ 5 টাকা পর্যন্ত বেড়েছে। যেটা মিনিকেট চাল, যেটা সরু চাল, যে উৎকৃষ্ট যে মিনিকেট চাল সেটা কিন্তু কুষ্টিয়ায় উৎপাদন হয় সব থেকে বেশি। সেই সরু যে মিনিকেট চাল সেটার দাম কিন্তু 3 টাকা বেড়েছে এবং অন্যান্য যে আঠাশ বা কাজলতা সেটার দামও কিন্তু কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে। প্রতিদিন কিন্তু এখান থেকে শতাধিক চাল কিন্তু সারা দেশের বাজারগুলোতে যায়, এখনো যাচ্ছে এবং চালের যে বেচা কিনা সেটাও কিন্তু আগের থেকে বলা যায় বেড়েছে। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন। তার কাছ থেকে আসলে জানবো যে কেন চালের দাম আসলে এত বাড়ছে, এর পিছনে কোনো কারসাজি আছে কিনা বা কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা আমরা আসলে তার মুখ থেকেই শুনতে চাই। জয়নাল আবেদিন, আসলে চালের দাম তো বাড়ছে, তা বাড়ার পিছনে কারণটা কি? ধন্যবাদ। আপনারা জানেন যে বিগত 6 মাস কিন্তু ধানের দাম কিন্তু একেবারেই নিম্ন পর্যায়ে চলে আসছিল, যা কৃষক কিন্তু একটা হতাশা অবস্থায় ছিল। এই নির্বাচনকালীনও কিন্তু ধানের দাম এত খারাপ পর্যায়ে ছিল, যেটা কিন্তু কৃষকরা ধান বেচতে অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছিলেন, ধান উৎপাদন করে হারিয়ে ফেলেছেন। এই বিগত 10 দিন অর্থাৎ 15 দিন হলো ধানের দাম, সব ধানের দামই প্রায় মন প্রতি 200 টাকা বৃদ্ধি হয়েছে, যেটা কৃষকদের জন্য একটা বড় ধরনের একটি মাইল ফলক বলে মনে করি আগামী দিনে ধান চাষ করার জন্য। ধানের দাম বৃদ্ধির পাশাপাশি কিন্তু চালের দাম বৃদ্ধি হয়েছে, যেটা আপনারা বললেন যে কুষ্টিয়ার বৃহত্তর এই মুকাম, এটি কিন্তু একটা সরু চালের মুকাম। এখানে কিন্তু সুপার ফাইন অ্যারোমেটিক চাউল যে উৎপাদন হয় কুষ্টিয়াতে, এই কুষ্টিয়ার যে চাউলের কথা বললেন, এখান থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে যোগান দিয়ে থাকি। কিন্তু কুষ্টিয়ার মিনিকেটের ধানের দাম বেঁচে, যে মিনিকেট ধান ছিল 1000 টাকা মন, সেটা হয়ে গেছে এখন 1250 টাকা। যেটা 28 ছিল 800 টাকা, সেটা হয়ে গেছে 1000 টাকা। কাজলতা যেটা ছিল 850 টাকা, সেটা হয়ে গেছে 1050 টাকা। ধানের দামে যেমন পার মনে 200 টাকা থেকে 250 টাকা বৃদ্ধি পেয়েছে, ঠিক চালের বাজারও ঠিক 200 টাকা বৃদ্ধি পেয়েছে। আপনারা তো মন্ত্রীর সাথে মিটিং করলেন, তাই এখন আসলে চালের যে দাম সেটা কমবে কিনা? তবে আশা করি যে এই বাজার স্থির থাকবে, এর চেয়ে আর ঊর্ধ্বগতি হবে না। কেন হবে না? যেহেতু যতটুকু কৃষকের ধানের ন্যায্য মূল্যটা ছিল ঠিক সেই পরিমাণ কিন্তু এখন চলে আসছে, যেটা আসলে প্রাপ্যতা ছিল কৃষকের জন্য। এবং মিল মালিকরাও কিন্তু যে ব্যাপক লাভবান হচ্ছে তা না, এটা ধানের উৎপাদনের সাথে সাথে ধানের দামের বৃদ্ধির সাথে সাথে কিন্তু। ধন্যবাদ। শুনছিলেন শম্পা যে এখানকার যিনি চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বলছিলেন যে চালের দাম আপাতত আর বাড়বে না, স্থিতিশীল আসে এবং আগামীতে ধানের যে দাম সেটা যদি সহনীয় থাকে তাহলে চালও তারা আসলে কম দামে বাজারে ছাড়তে পারবেন বলে তিনি আমাদেরকে জানালেন। সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা একটু নওগাঁর সহকর্মীর কাছ থেকে জানতে চাইবো, সেখানে আছেন একে সাজু, আপনাদের জেলার অবস্থা কেমন? এই যে অস্থিতিশীল চালের বাজারটি, তার পেছনের কারণ কি? জি, ধন্যবাদ হামিদা। আপনাকে জানিয়ে রাখি, নওগাঁ কিন্তু উত্তরের জেলা, এটি শস্য ভান্ডার হিসেবে খ্যাত। এখানে বিপুল পরিমাণ ধান চাল উৎপাদন হয়। এখানকার স্থানীয় চাহিদা মিটে এখানকার চাল কিন্তু নওগাঁ সহ ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় যায়। এখানে সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। এর পিছনে কারণ বলছে মিল মালিকরা বলছেন যে ধানের দাম বৃদ্ধি, কিন্তু আসলে ধানের দাম বৃদ্ধি এটির সুফল প্রান্তিক কৃষকরা কিন্তু পাচ্ছেন না। প্রান্তিক কৃষকের যখন ধান মজুদ তাদের শেষ, সেই সময় ধানের দাম বাড়িয়ে দিয়ে একটি কৃত্রিম সংকট তৈরি করে দিয়ে কিন্তু চালের দাম বৃদ্ধি করা হচ্ছে। আমরা এখন আছি নওগাঁ শহরের সবচেয়ে বড় চাল খুচরা বাজারে। এখানে শুনবো যে কারণটি কি, একটি চাল ব্যবসায়ীর কাছ থেকে জানবো যে পিছনে কারণটি কি। সপ্তাহের ব্যবধানে তো সব ধরনের চালের দাম বৃদ্ধি পেয়েছে, এটি কারণ আপনি কি মনে করেন? আমার যেটা মনে হয় এই কারণটা, আমন মৌসুমের যে ধানগুলো উৎপাদন হয়, এই ধানগুলো বড় বড় ব্যবসায়ীরা এবং বড় বড় মিলাররা এই ধানগুলো তারা সংরক্ষণ করার প্রেক্ষিতেই যে কৃষকের গোলায় আর ধান থাকে না, যা কিছু থাকে সামান্য পরিমাণে। পরবর্তীতে এই ধানের দামটা বৃদ্ধি পেয়ে যায়, তখন এই চালের দামটা বৃদ্ধি আসে। এটাই আমার মনে হয় কারণ। জি, শুনছিলেন, এটি কিন্তু আসলে একটা চক্র, মজুতদারেরা লাভবান হচ্ছে। তাই প্রান্তিক কৃষক এবং স্থানীয়রা মনে করেন ধান ওঠার সঙ্গে সঙ্গে যে সরকার প্রথমের দিকেই ধান চালের দাম যদি নির্ধারণ করে দেয়, তাহলে প্রান্তিক চাষিরা এর সুফল পাবে বলে
মনে করছেন কৃষকরা। সাজু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবার জন্য। নওগাঁ এবং কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন চালের বাজারের খবর। চলে যাচ্ছে পরের সংবাদে। প্রতি বছরের মতো এবারও মৌলভীবাজারের হাওর ও বিলে এসেছে অতিথি পাখি। তবে পাখির শিকার সহ নানা কারণে বিগত বছরগুলোর তুলনায় এবার পাখির সংখ্যা কম বলে অভিযোগ দর্শনার্থীদের। বিভাগীয় বন কর্মকর্তা জানান, জনসচেতনতা বাড়াতে না পারলে আইন করেও পাখি শিকার বন্ধ করা সম্ভব হবে না। প্রতি বছর শীতের শুরুতেই অতিথি পাখি আসতে শুরু করে জেলার হাকালুকি হাওর এবং বাইক্কা বিলে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বেলেহাঁস, পানসরালি, ল্যাঞ্জা ও পাতির মতো বিদেশি পাখির দেখা মিলছে। পাশাপাশি আছে বিভিন্ন দেশি প্রজাতির পাখিও। আর এই অতিথি পাখি দেখতে প্রতিদিনই ভিড় করছে মানুষ। বাইক্কা বিলে আসছি, অনেক ভালো লাগতেছে। বর্তমানে কিছু পাখি কম দেখা যাচ্ছে, কারণ হয়তো বা পাখি কিছু কিছু মানুষ শিকার করে নিচ্ছে। প্রত্যেকটা বিলেও প্রচুর পাখি শীতকাল হয়ে পড়তো, এখন আর তেমন একটা পাখি দেখা যায় না। 2003 সালে বাইক্কা বিলে পাখিদের অভয়াশ্রম ঘোষণা করা হয়। তবে বিলের আশপাশে অপরিকল্পিতভাবে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা গড়ে ওঠার পাশাপাশি শিকারীদের দৌরাত্ম্য বাড়ায় এবছর পাখির সংখ্যা কমে গেছে বলে জানান পরিবেশ কর্মীরা। পরিবেশটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। পাখিরা আগে যেভাবে ওরা ইচ্ছে মতো বসতে পারতো, এখানে অনেক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। লোকাল পিপল যারা আছে আর কি, তারা আসলে বিভিন্নভাবে পাখি শিকার করে। সাধারণ মানুষ সচেতন না হলে আইন প্রয়োগ করে পাখি শিকার বন্ধ করা কঠিন বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা। কেউ যাতে না ধরে, এই জন্য আমরা সাধারণত বিভিন্ন প্রচারণা বা প্রশিক্ষণ, সচেতনতামূলক সভা এগুলো আমরা করে থাকি, মানুষকে বোঝাই। তারপরে কিছু কিছু মানুষ পাচার বা শিকার করার চেষ্টা করে, তাদের ধরা পড়লে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা গেলে সারা বছরই দেশি বিদেশি পাখির দেখা মিলবে বলে মনে করেন পাখি প্রেমীরা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে, সাথে আছে ফাহমিদা সম্পার। এবারে জানাবো আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের চলমান আংশিক অচল অবস্থা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। শনিবার অচল অবস্থার 22 দিনে প্রবেশ করেছে। এর আগে 1995 সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময় 21 দিনের অচল অবস্থা ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম। অচল অবস্থার ফলে বিপাকে পড়েছেন দেশটির অন্তত 8 লাখ সরকারি কর্মী। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ বরাদ্দ অনুমোদনের প্রশ্নে ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাটদের সমঝোতা হয়নি। ফলে 22 দিন ধরে যুক্তরাষ্ট্র সরকারের আংশিক অচলাবস্থা চলছে, যা এ যাবৎকালের রেকর্ড। এর ফলে নতুন বছরের প্রথম পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন অন্তত 8 লাখ সরকারি কর্মচারী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে ক্ষোভ জানিয়েছেন তারা। প্রয়োজন মেটাতে অনলাইনে দিচ্ছেন নিজস্ব সম্পত্তি বিক্রির বিজ্ঞাপন। ফ্লোরিডা, নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। আমি এরই মধ্যে বাজেট কমিয়ে ফেলেছি, কিন্তু এভাবে কতদিন? এটা স্পষ্ট যে প্রশাসন সাধারণ মানুষের জীবনের ওপর এর প্রভাব বোঝে না। আমরা ঋণের জন্য আবেদন করেছি, আমাদের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হচ্ছে। আমরা এই পরিস্থিতি চাই না। অন্যদিকে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রশ্নে অনড় অবস্থানে ট্রাম্প। তবে শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি জানান, এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করবেন না, যদিও একদিন আগেই তিনি জরুরি অবস্থা জারির হুঁশিয়ারি দেন। আমি অপেক্ষা করব কংগ্রেসকে তার নিজস্ব কাজ করার জন্য। এই সিদ্ধান্ত নিতে কেবল 15 মিনিটের প্রয়োজন। কংগ্রেস যদি তা করতে ব্যর্থ হয়, তবে আমি জাতীয় দুর্যোগ ঘোষণা করে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণের সীমান্ত দেয়াল তোলার বাজেট পাশ করব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত ট্রাম্প যদি জাতীয় দুর্যোগ ঘোষণা করেন, তা দুই কক্ষের সমঝোতায় বাতিল করতে পারে কংগ্রেস। তবে সিনেট রিপাবলিকানের দখলে থাকায় ট্রাম্পের এই সিদ্ধান্ত পাল্টে ফেলা সহজ হবে না। সেক্ষেত্রে বিষয়টি নিষ্পত্তির জন্য শেষ পর্যন্ত গড়াতে পারে আদালতে। কামরুন নাহার, ডিবিসি নিউজ ডেস্ক।
অবশেষে কানাডায় আশ্রয় পেলেন সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ আল কুনুন। তাকে আশ্রয় দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি জানান, কানাডা বরাবরই মানবাধিকার ও নারীর অধিকারের পক্ষে অবস্থান নেয়, সে কারণেই রাহাফকে আশ্রয় দেওয়া হচ্ছে। থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়া আশ্রয় দেওয়ার কথা থাকলেও রাহাফের ইচ্ছেতেই কানাডা পাঠানো হচ্ছে তাকে। সম্প্রতি পরিবারের সঙ্গে কুয়েতে বেড়াতে গিয়ে পালিয়েছিলেন 18 বছর বয়সী রাহাফ। থাইল্যান্ড হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পথে ব্যাংককের অভিবাসন কর্তৃপক্ষের হাতে আটক হন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন রাহাফ। তাকে বৈধ শরণার্থীর স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। খবর নেই, জাতীয় সাঁতারের কোরিয়ান কোচ পার্ক তেগুনের 3 দিনের ছুটি নিয়ে দেশে ফেরার কথা বলে আর ফেরেননি তিনি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি তার। অভিযোগ আছে, দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে অনেকের কাছ থেকেই বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে ভেগেছেন সাঁতারের বিদেশি কোচ। তবে তিনি দক্ষতার সঙ্গেই গেল 10 বছর যাবৎ নানা মেয়াদে বাংলাদেশের সাঁতারের সঙ্গে যুক্ত ছিলেন। আসন্ন সাফ গেমসকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে দেশের সাঁতারুরা। 12 জন সাঁতারুকে আবাসিক ক্যাম্পে রেখে চলছে প্রস্তুতি। তবে এমন গুরুদায়িত্বে নেই দেশের সাঁতারের দীর্ঘমেয়াদী বিদেশি কোচ কোরিয়ার পার্ক তেগুন। 3 দিনের ছুটি নিয়ে দেশে যাওয়ার পর আর ফেরেননি তিনি। 3 দিনের ছুটি নিয়ে গিয়েছিলেন, মাসখানেক হয়েছে তার, আর সে যোগাযোগ রাখতেছে না আমাদের সাথে, যে কারণে আসলে আমরা এখনো ইনডিসিশনে আছি। এক্সিকিউটিভ কমিটির মিটিং এর পরে আমরা সিদ্ধান্ত নেব যে এই বিষয়টা কিভাবে করা যায়। অভিযোগ রয়েছে, এর আগেও ছুটি নিয়ে অনেকবার ফিরে না আসার। ঠিকঠাক বেতন পরিশোধের পরেও কোচের অপেশাদার আচরণে হতাশ ফেডারেশন। তাই সন্ধান চলছে নতুন কোচের। জাইকার মাধ্যমে আলোচনা চলছে এক জাপানি কোচের সাথে, তবে চূড়ান্ত হয়নি কিছুই। জাপানে একজন কোচ বাংলাদেশে আগে ছিল, তার মাধ্যমে আমরা চেষ্টা করতেছিলাম। বাংলাদেশে ইআরডির মাধ্যমে আমরা অনুমতি নিয়ে জাপান এম্বাসিতে জমা দিয়েছি। এটার এখনো ফলাফল আমরা পাইনি। এটা আদৌ হবে কি হবে না এরকম কোনো নিশ্চয়তা আমাদের কাছে এখনো নাই। গুরুত্বপূর্ণ কিছু টুর্নামেন্টে আগে উনি এইভাবে ছুটি নিয়ে দেখা গেছে যে পরে দেশে আসি নাই বা খেলার পরে আসছে, যেটা আমাদের জন্য একটা নেতিবাচক প্রভাব পড়ছিল। যদি নির্দিষ্ট একজন কোচ যদি আমাদের সাথে সবসময় থাকতো তাহলে অবশ্যই ভালো। সম্ভাবনাময় এই ইভেন্টে এসএ গেমসে গেল আসরে 2টি স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তারপরেই দেশব্যাপী প্রতিভা অন্বেষণে খুঁজে বের করা হয় অর্ধশতাধিক সাঁতারু। আর ও সবই সম্ভব হয়েছে সাঁতারের ওই কোরিয়ান কোচের প্রচেষ্টায়। এই জন্য দক্ষতার প্রশংসাও ছিল বেশ। তবে সেসব ছাপিয়ে এবার তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। বিষয়টি নিয়ে ফেডারেশনের কাছ থেকে কোনো উত্তর মেলেনি। কি কারণে গেছে এটা সেই বলতে পারবে, যে আমাদের ওইভাবে কোনো কারণ আমাদের জানা নাই। যে ইমরান হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সাইফ স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটটির উদ্বোধন করেন ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী। ওয়েবসাইটটিতে রয়েছে কোচ, ম্যাচ সহ প্রত্যেক খেলোয়াড়ের ব্যক্তিগত প্রোফাইল। কর্তারা বলছেন, এই ওয়েবসাইটটি ক্লাবের ভক্ত, সমর্থক এবং ফুটবল প্রেমীদের জন্য একটি বড় তথ্য ভাণ্ডার হিসেবে কাজ করবে। বর্তমানে শুধুমাত্র ইংরেজি সংস্করণ থাকলেও দ্রুতই বাংলা সংস্করণ যোগ করা হবে ওয়েবসাইটটিতে। ফুটবল ক্লাবটা হলো দর্শকদের জন্য। আমাদের লক্ষ্যটা এটাই ছিল, আমরা দর্শকদের সাথে ইজি রিচ করার জন্য আমাদের সমস্ত লেটেস্ট আপডেট থাকতে হবে। দর্শকরা যাতে বুঝতে পারে আমরা কি করছি, আমরা কতটুকু ভালো কাজ করতেছি, কতটুকু খারাপ কাজ করতেছি। এখানে ফিডব্যাক পেজও আছে, এনিবডি ক্যান সেন্ড হিজ ফিডব্যাক। আমাদের কি করা উচিত আমরা মোস্ট ওয়েলকাম করি। সংবাদ এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 3টায় ডিবিসির সংবাদ নিয়ে আসবেন নিকিতা নন্দিনী। সঙ্গেই থাকুন 24 ঘন্টা।